বাঙালিদের একটা নিজস্ব বেকিং আছে, যেটাকে আমরা এখন ইগনোর করি, দ্যাট ইজ পিঠাপুলি। তালের প্রোডাক্ট নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আমার কাছে তাল মানে অনেক কিছু, যেমন কি কি? তালের মালপোয়া, তালের মিল্ক সন্দেশ, তালের রসগোল্লা। তালের রসগোল্লা? ইয়েস। ওকে। তালের কেক। কেকটা আমি দুভাবে তৈরি করেছি। একটা হচ্ছে মুক্ত তো সমুদ্রের জলের শামুকের মধ্যে বা ঝিনুকের মধ্যে পাওয়া যায়, তাহলে হঠাৎ করে সেটা কি করে চাষ হতে পারে? মুর্শিদাবাদ বলে একটি জেলা আছে, সেই জেলাতে একটা ঝিলের নাম আমরা সবাই জানি, মতি ঝিল। এই মতি ঝিলের নামটা এসেছে কিন্তু মুক্তা চাষের জন্য। কি উপায়ে মুক্তা চাষ করা হয়ে থাকে? এটা কি করে, ওই যে অবজেক্টটা ওর বডিতে আটকে গেল, ওটাকেও রিপিটেডলি কাভারিং করতে থাকে। তারপরে কি হয়, আস্তে 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 ওটা একদম সুন্দর করে প্রলেপ দিয়ে ঢাকা হয়ে যায়। তার আউটকাম হিসাবে আমরা অমূল্য একটা রত্ন পাই, সেটার নামই মুক্তা। তাহলে এই বেসিক মেকানিজমটাকে ফলো করে টেকনোলজি ডেভেলপ করা। আমাকে যদি মুক্তা পেতে হয়, তাহলে আমাকে নিশ্চিতভাবে ওকে কিছু দ্বারা আঘাত করতে হবে। দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল। এগুলোকে কেজ ফার্মিং করা হয়। এগুলোকে সমস্ত নেটের ব্যাগের মধ্যে করে দিয়ে এটাকে সাসপেন্ডেড অবস্থায় জলের মধ্যে দিয়ে দেওয়া হয়। যারা মুক্তার গহনা বিক্রি করেন তারা অনেক গল্প বলেন, কারণ মানুষকে এগুলো বোঝানো হয়। সবটাই চাষ করা। ডিজাইনার পারলে মানে আমি ঝিনুকটাকে আগে থেকে তার প্রোগ্রামিং করে দেবো যে জিনিসটা এই তৈরি হবে, সেটা নিউক্লিয়াসের মধ্যেই করে দেওয়া থাকে। এই ডিজাইনার পার্লটা একমাত্র আমাদের পুকুরের মাজলসরাই করতে পারবে। এটা চাইলে কিন্তু সামুদ্রিক ঝিনুকরা করতে পারবে না। তার কারণ কি? কে বলে বাঙালির ব্যবসা হয় না? বাঙালি ব্যবসা করে, বাঙালি চিরকাল ব্যবসা করে এসেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউয়েস্ট এপিসোড অফ টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমার সঙ্গে এমন একজন মানুষ যিনি এমন একটা ব্যবসা শুরু করেছেন দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনাদের সবার পরিচিত ব্যবসাটা, কিন্তু সেটা প্রসেস, খুঁটিনাটি, ইতিহাস এগুলো পরিচিত নয়। আমরা আজকে যেমন তার ব্যবসাটা সম্পর্কে জানবো, তেমনই এই মানুষটিকেও জানবো। আজকে আমার স্টুডিওতে অতিথি হিসেবে এসছেন অত্যন্ত বিখ্যাত মানুষ, তিনি অরুণিমা দত্ত। ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। তোমার ব্যবসাটা হচ্ছে পার্ল ফার্মিং, অর্থাৎ মুক্তো চাষ। হ্যাঁ, ইনিশিয়ালি পার্ল ফার্মিং। তো এই পার্ল ফার্মিং ব্যাপারটা কিভাবে হয়? আমরা সাধারণত দেখেছি যে সমুদ্র থেকে ওই শামুকের বা ঝিনুকের পেট চিরে তার পেটের ভেতর থেকে মুক্তা বের করে নিয়ে আসা হয়। তো তাহলে সেই মুক্ত তো সমুদ্রের জলের শামুকের মধ্যে বা ঝিনুকের মধ্যে পাওয়া যায়, তাহলে হঠাৎ করে সেটা কি করে চাষ হতে পারে? মানে রাইট। তো এখানে প্রথম কথাটা শুরু করার আগে একটা ছোট্ট টার্মের কারেকশন করব। আমরা ইউজুয়ালি, এবং আমি নিজেও যখন এই কাজে এইভাবে ঢুকিনি তখনও এই জেমস্টোনটাকে আমি মুক্ত বলেই জানতাম। রাইট। হ্যাঁ, কিন্তু আমাদের দেখবেন আপামর জনসাধারণ সবার মুখে মুক্ত, মুক্তর গয়না বা মুক্ত পড়তে বলেছে, মানে সেটা অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস হোক বা জুয়েলারি পারপাস হোক, আমরা সবাই মুক্ত শব্দটা বলে থাকি, কিন্তু অ্যাকচুয়াল টার্ম ইজ মুক্তা। মুক্তা, হ্যাঁ। এখন মুক্তাটা হচ্ছে একটা সংস্কৃত ওয়ার্ড, যাকে আমরা ইলাস্ট্রেট করলে পাবো, ইংরেজিতে যদি বলি, ফ্রি ফ্রম অল পেইনস অ্যান্ড সরোজ। আমরা যত রকমের জেমস্টোন ইউজ করি, তার মধ্যে এই পার্ল বা মুক্তাটা হচ্ছে অনলি জেমস্টোন যেটা অর্গ্যানিক প্রোডাক্ট। ওকে। বাকি আদার্স যত জেমস্টোন ইউজ করি সবাই কিন্তু মানে অর্গ্যানিক নয়। মুক্তা তো আমরা জানি সমুদ্রে পাই। হ্যাঁ, তাহলে এটা চাষ কথাটা আসছে কেন? তো এই চাষের কথাটা যদি বলি, একদম আমি আমার রাজ্যটাকেই আমি হাইলাইট করছি, মানে আমার বাংলাকে। কারণ বিইং এ বেঙ্গলি, আমি বাঙালি হিসাবে বাংলাকে আমি ভালোবাসি, বাঙালি আনাকে ভালোবাসি। তো আমার বাংলা ছিল ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে স্বাধীনতার পূর্বে মুক্তার চাষ হয়েছে। এই কথাটা হয়তো যারা ইতিহাস ঘাঁটছেন তারা অনেকে জানেন,
আবার অধিকাংশ মানুষের কাছে অজানা। যে মানে যে সময়টা আমাদের মানে নবাবের যে পিরিয়ডটা ছিল, আলীবর্দী খাঁ সাহেব, তারপরে যে সিরাজদৌল্লা, এই আলীবর্দী খাঁয়ের উনি দুটো রিলেশনে ছিলেন, একটা হচ্ছে ভাতুষপুত্র, একটা হচ্ছে জ্যেষ্ঠ জামাতা মানে ঘসেটি বেগমের হাজব্যান্ড নওয়াজিস খাঁ সাহেব। তো ওনার অ্যাকচুয়ালি 3টে জায়গার দায়িত্ব ছিল, উনি যেটাকে জাহাঙ্গীরনগর বলতো, পুরাতন মানে বর্তমান যেটা ঢাকা। তো উনি আমাদের বর্তমান যে বাংলা পশ্চিমবঙ্গ, তাতে আমাদের মুর্শিদাবাদ বলে একটি জেলা আছে, সেই জেলাতে একটা ঝিলের নাম আমরা সবাই জানি, এবং সেখানে কিন্তু বেড়াতে গেলে আমরা যাইও, মতিঝিল। মতিঝিল, হ্যাঁ হ্যাঁ। এই মতিঝিলের নামটা এসেছে কিন্তু মুক্তা চাষের জন্যই। তাই? ইয়েস, হ্যাঁ। এবং এই মতিঝিলটা অ্যাকচুয়ালি মানে একটা অশ্বক্ষুরাকৃতি মানে হ্রদ। এবং আজকে যে মুক্তা চাষ নিয়ে আমি কথাটা বলবো, আমার সমস্ত কাজটা কিন্তু স্বাদু জল বা মিষ্টি জলে মুক্তা চাষ নিয়ে। আচ্ছা, হ্যাঁ, এই মেন ডিফারেন্স হচ্ছে, মুক্তা চাষ বলতে আমাদের মেন ফোকাস থাকে যে আমরা সমুদ্রে গেলে মুক্তা পাবো, একদম অ্যাবসলিউটলি সমুদ্রে গেলেই মুক্তা পাবো, কিন্তু মিষ্টি জলেতেও মুক্তা চাষ করা সম্ভব। এবং সেই উৎপত্তিটা আমরা কেউ ধারক বাহক নয়, আমরা এখন বয়ে নিয়ে যেতে পারলাম না সেইভাবে। বাংলার যে গৌরবটা ছিল, বলতে গেলে আমরা ফেলিওর এখন। হ্যাঁ, কারণ বাংলা যেখানে স্বাধীনতার পূর্বে মুক্তা চাষ করেছে, সেইখানে বাংলার ইতিহাসে এখন খুঁজতে হবে আমাকে যে মানে সফলভাবে মুক্তা চাষ কতটা হচ্ছে। মুক্তা চাষের ক্ষেত্রে তাহলে আমরা প্রথমেই জেনে নিই কি উপায় মুক্তা চাষ করা হয়ে থাকে, মুক্তা চাষের পিছনে বিজ্ঞানটা কি। আজকে এটা চাষ সম্ভব হয়েছে, কিন্তু একটা টাইম ছিল যখন ন্যাচারালি কালেক্ট করা। রাইট রাইট রাইট। হ্যাঁ, সেই জায়গাগুলো আমাদের ওয়ার্ল্ড ম্যাপটা যদি আমি দেখি, আমরা দেখি পার্টিকুলার কিছু জায়গা ছিল যে জায়গাগুলোতে পার্ল ডাইভার্ট ছিল, যারা সমুদ্রে ডুবি দিত ওই ঝিনুক বা ক্ল্যাম্পগুলো ধরার জন্য। হ্যাঁ, এই মুক্তাটা মেনলি যে চাষ হয় একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট প্রাণীর মধ্যেই মুক্তাটা জন্মায়, সমস্ত প্রাণীর মধ্যে জন্মায় না। তার মধ্যে দুটো মানে নোনা জল আর স্বাদু জল যদি আমি ভাগ করে নিই, নোনা জলে আমরা যে ঝিনুকগুলো পাই সেগুলোকে আমরা অয়েস্টার বলি, একদম বড় বড় সাইজের হয় অনেকটা। আর ক্ল্যামও পাওয়া যায়। ক্ল্যামগুলোর শেপটা একটু ডিফারেন্ট, মানে ক্ল্যামের বাংলা আছে কোনো না, ক্ল্যামটা আমরা এমনি ক্ল্যাম বলেই জেনে আছি, এবং ওটা সায়েন্টিফিক নেম ডেফিনেটলি আছে, কিন্তু ক্ল্যামটাকে আমরা ক্ল্যামই বলি। আর বাংলায় আমরা যেমন অয়েস্টারটাকে ঝিনুক বলি, বা মাজলসটাকেও ঝিনুক বলি, যেমন যেটা স্বাদু জলের যেটাতে আমাদের মুক্তা চাষ হয়, সেটাকে আমাদের নর্মাল টার্মটা হচ্ছে মাজলস, তার বিভিন্ন স্পিসিস আছে। তো আবার স্বাদু জলে কিছু ক্ল্যামও পাওয়া যায়, মানে ক্ল্যামটা মেনলি হচ্ছে মানে সল্টি ওয়াটারের জন্য, সামুদ্রিক। তো এই তিনটে যে এরা মোলাস্কা পর্বে পড়ছে, কারণ এদের বাইরে একটা শক্ত খোলা থাকে। মোলাস্কা প্রাণীদের একটা করে শক্ত মানে ক্যালসিয়াম কার্বনেটের খোলস দিয়ে তাদের নরম মাংসল শরীরটা ঢাকা থাকে, তো এদের ক্ষেত্রেও তাই। তো পার্টিকুলারলি যত রকম মোলাস্কা রয়েছে তার মধ্যে এই তিনটে অ্যানিমেলের পক্ষে মুক্তাটা তৈরি করা সম্ভব। আগে যে আমরা কয়েকটা জায়গায় পেতাম, তার মধ্যে খুব উল্লেখযোগ্য জায়গা এখন মানে যেটা আমরা আমাদের আগে ছিল পারস্য, লোহিত সাগর যেটা বলতো, এখন ইরান হয়ে গেছে। আমাদের এদিকে যখন চলে আসবেন চায়নার এদিকটায়, যেটাকে আমরা সাউথ সি বলি, ওটা প্যাসিফিক ওশেন। আমাদের ইন্ডিয়ান ওশেনের মধ্যে পড়ছে গালফ অফ মান্নার, একদম সাউথে। আবার আপনি ওয়েস্টার্নে চলে আসুন, অ্যারাবিয়ান সি, ওখানটাতে আপনার রান অফ কচ্ছ, কচ্ছের রঞ্জি এলাকা, এই জায়গাগুলোতে কিন্তু ন্যাচারাল পার্ল সোর্সিং ছিল। যেটা আমরা ন্যাচারাল ওয়েতে পেতাম সেটারও ঘাটতি হয়ে গেছে। তো এই মুক্তা চাষের যে কি করে আমরা তৈরি মানে চাষ করতে পারি, সেই কাণ্ড কারখানাটা শুরু হয়েছিল একটা ছোট্ট দেশে, জাপানে। আচ্ছা, হ্যাঁ, তো জাপান প্রথম যে পার্লটা করেছিল সেটাকে বলা হয় ব্লিস্টার পার্ল। মানে ব্লিস্টার পার্ল কথাটার অর্থ হচ্ছে ফোসকা মতো, মানে
এই যে চোখের সামনে আমি দেখছি গোল রকম একটা মুক্তা, এটাকে বলা হয় স্ফেরিক্যাল পার্ল। এটাকে হ্যাঁ, ওকে, স্ফেরিক্যাল পার্ল বলে। বেশ বেশ। মানে আর ব্লিস্টার পার্ল হচ্ছে যে আমরা যে ডিজাইনার পার্লগুলো করি, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ব্লিস্টার পার্ল। আচ্ছা। এই ডিজাইনার পার্লটাও কিন্তু জাপানেই টেকনোলজিটা তৈরি। হুম হুম, হ্যাঁ, হুম। তারপর ওখান থেকে ওখানে হয় চায়নাতে কাজ হয়, হুম ওখানেও প্রচুর কাজ হয়েছে। এবং মেন এর পিছনে কারিগরিটা কি, হুম এই অ্যানিমেলটা যে ক্ল্যাম বা অয়েস্টার বা মাজেল, এটা একটা দুটো খোলা দিয়ে ঢাকা থাকে একটা অ্যানিমেল, হুম যার শরীরটা একদম নরম একটা মাংসল শরীর। আমি একদম সবার মতো বোঝার মতো ভাষায় আমি বিষয়টা বলছি। হুম তো ওরা কি করে, ওদের তো আমাদের যেমন হাত পা সব আলাদা আলাদা করে আছে, হুম ওদের ছোট্ট যে মাংসল শরীরটা, হুম ওটাতেই একটা পায়ের মতো অংশ ওদের থাকে যেটা ওদের মুভমেন্টে সাহায্য করে। হুম তো ওরা ঠিক এইভাবে খোলাগুলো খুলে ওদের মাংসল পাটা বের করে মাটির ওপর দিয়ে হেঁটে গ্লাইড করে করে যায় হামা দিয়ে দিয়ে। ওকে। এবারে যখন ওই নদী বা পুকুর বা খাল সমুদ্র এর তলা দিয়ে যাচ্ছে, কোনো কারণে একটা ছোট কাঁকড় কি নুড়ি ওর বডিতে ফুটে গেল, তাহলে প্রত্যেকটা অ্যানিম্যাল বলবো না, মানে যে কোনো লিভিং অবজেক্টের তার নিজস্ব মেকানিজম আছে সেটাকে হিলিং করার। একদম। হ্যাঁ, তো সিমিলারলি এই প্রাণীটারও একটা হিলিং মেকানিজম আছে নিজস্ব। হুম ওর বডিতে মেন্টাল বলে একটা পর্দা আছে, যেখান থেকেও একটা তরল বলতে পারেন, যেটা ও নিঃসৃত করতে থাকে, হুম হুম যেটাকে আমরা আমাদের বিজ্ঞানের ভাষায় বলি ন্যাকার। এটা কি করে, ওই যে অবজেক্টটা ওর বডিতে আটকে গেল, হুম ওটাকেও রিপিটেডলি কাভারিং করতে থাকে। হুম হ্যাঁ, কারণ কি, ওর বডিতে যখন মানে একটা কোনো অবজেক্ট ফুটে যাচ্ছে, হুম প্রচণ্ড পেন হয়। ওই পেনটাতে ওদের এত কষ্ট হয়, এত জ্বালা যন্ত্রণা হয়, ওরা একটা মুক্তি পেতে চায়, এসকেপ করতে চায় ওই কষ্টটা থেকে। তখন ওটার উপর রিপিটেড একটা কাভারিং ফেলতে থাকে। তারপরে কি হয়, আস্তে 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 ওটা একদম সুন্দর করে প্রলেপ দিয়ে ঢাকা হয়ে যায় এবং ওদের পেনটাও রিলিফ হয়ে যায়। এবং তার আউটকাম হিসাবে আমরা একটা মানে অসাধারণ একটা মানে মূল্যবান অমূল্য একটা রত্ন পাই, সেটার নামই মুক্তা। আমরা এটা ন্যাচারাল মেকানিজম, ন্যাচারাল মেকানিজম, কিন্তু এই এরপরে মেকানিজম, হ্যাঁ, এরপরে চাষ করছি রাইট কিভাবে। রাইট রাইট। তাহলে এই বেসিক মেকানিজমটাকে ফলো করে টেকনোলজি ডেভেলপ করা। বেশ। তাহলে আমাকে যদি নিশ্চিতভাবে কোনো অয়েস্টার বা ক্ল্যাম বা মাসল থেকে মুক্তা পেতে হয়, হুম তাহলে আমাকে নিশ্চিতভাবে ওকে কিছু দ্বারা আঘাত করতে হবে। রাইট। ঠিক আছে, দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল, উই আর ডুইং দিস। হুম আমরা ওই পেনটা বাই অপারেশন ওর মধ্যে পুশ করে দিই। সে কিভাবে করেন? সেই পেনটা ওকে আমরা দিয়ে দিলাম, এরপর ওই পেন থেকে রিলিফ পাওয়ার জন্য ওর মেকানিজম স্টার্ট করে দেয়। ও চেষ্টা করে কিন্তু রিজেকশন করতে, বের করে দিতে। বের করে দিতে। এবারে এই যে ধরুন ন্যাচারাল যখন হচ্ছে নুড়ি কাঁকড় এনিথিং এলস ওর বডিতে ঢুকে যাচ্ছে, এবার যখন আমরা এটাকে আমাদের সায়েন্টিফিক নলেজ দিয়ে করছি, টেকনোলজি দিয়ে, দ্যাট ইজ কল্ড দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াস, ওকে, হ্যাঁ, ন্যাচারালি। ন্যাচারালি। তো এটাকে তখন আমরা বলছি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটাকে বেস করে ওর সিস্টেম স্টার্ট করে দেয়। ওকে। হ্যাঁ, যখন আমরা এই যে দুরকম মুক্তা তৈরি করি, একটা স্ফেরিক্যাল পার্ল আর একটা হচ্ছে ডিজাইনার পার্ল, দুটোর টেকনিকটা আলাদা। বেশ বেশ। স্ফেরিক্যাল পার্লের তৈরি করার জন্য আমরা বডিতে নিউক্লিয়াস অবজেক্ট করি, মানে অপারেশন করি। আর যখন আমরা ডিজাইনার পার্লটা তৈরি করি, তখন ওদের যে ম্যান্টেল মেমব্রেনগুলো থাকে তার ভেতরে আমরা নিউক্লিয়াসটাকে ইনসার্ট করি। আচ্ছা। দিয়ে কি করতে হয়, ঝিনুকটাকে এরা কিন্তু কেউ জলে ছাড়া থাকে না, কারণ এদের ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে এরা মাটিতে গিয়ে আটকে থাকবে। ওকে। এবার when I am going in a বিজনেস প্রসেস, বিজনেস মোড, তাহলে আমার তো
ইনভেস্টমেন্ট যেমন হবে আমাকে তো সাইমালটেনিয়াসলি মাথায় রাখতে হবে আমার ইনপুট আর আউটপুটটা যেন ঠিকঠাক থাকে। ডেফিনেটলি, কারণ সেই জন্য তখন কি করা হয়, এগুলোকে কেজ ফার্মিং করা হয়। কেজ ফার্মিং মানে খাঁচায় রাখা হয়? হ্যাঁ, এগুলোকে সমস্ত নেটের ব্যাগের মধ্যে ভরে দিয়ে এটাকে সাসপেন্ডেড অবস্থায় জলের মধ্যে দিয়ে দেওয়া হয়। আচ্ছা। তাহলে এবং এর দুটো কারণ, এক নম্বর হচ্ছে আমার মানে অ্যানিম্যালটা আমার হাতের নাগালে রইলো, ওকে আমায় সার্চ করতে হবে না, এটা একটা ব্যাপার। সেকেন্ড আরেকটা বড় ব্যাপার হচ্ছে ওকে তো আমি বাই ফোর্স দিয়ে দিয়েছি, ওর একটা হ্যাঁ যে কোনো অ্যানিমেলেরই ফার্স্ট টেন্ডেন্সি হচ্ছে রিজেক্ট করব। এরপরে আমি যদি ওকে ওপেন রেখে দিই এনিহাও হয়তো রিজেক্ট করে দিলেও দিতে পারে। সেই ক্ষেত্রে সেই প্রবাবিলিটিটাকে কমিয়ে ফেলার জন্য, কারণ নিউক্লিয়াসটা ওর বডিতে ইনসার্ট করালেই ওয়ান ডেতেই মুক্তাটা গ্রো করা শুরু হয় না, ওটার জন্য একটা সার্টেন টাইম লাগে। তো সেই টাইম পিরিয়ডটা হয়ে গেলে পরে ও ছাড়া থাক আর আটকানোই থাক কিছু আসে যায় না, একটা 3.5 মাস মতো টাইম পিরিয়ড লাগে। আচ্ছা, বেশ। তো 3.5 মাস অবধি মানে বাধ্যতামূলকভাবে ওকে কেজিংয়ে রাখাটা দরকার। তার প্রধান কারণ হচ্ছে ঝিনুক বাঁচবে না। হ্যাঁ, এখানে একটা মর্টালিটির ব্যাপার আছে, কারণ সবাই তো ধরুন আমাদের মানুষের বা পশু পাখিরও যখন অপারেশন হয় সবাই তো অপারেশন নিতে পারে না, ওখানে একটা সাকসেস রেট একটা শব্দ চলে আসে। সিমিলারলি এই ঝিনুকে যখন আমরা অপারেশন করব তখনও তার একটা সাকসেস রেটের কথা চলে আসে। তো জেনারেলি বা হাইয়েস্ট মানে একদম কাঁচা হাতে যদি করে মানে 30% হচ্ছে মর্টালিটি রেট। আর মোটামুটি এখন আমরা যারা কাজ করতে করতে অনেকটাই মানে বুঝে গেছি, আমাদের 5 to 10% ম্যাক্সিমাম মরবেই, কারণ সবারই তো ওই ধকলটা নেওয়ার মতো ক্ষমতা থাকে না। তো সেই ক্ষেত্রে কিছু ঝিনুক মারা যায়, এবং এদের অপারেশন করার পরে এদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হয়, মানে একটা পোস্ট অপারেটিভ একটা কেয়ার যেমন লাগে, সিমিলারলি এদের ক্ষেত্রেও একটা পোস্ট অপারেটিভ কেয়ার রাখতে হয়। তারপরে এদেরকে পন্ডে গিয়ে যে পুকুরে আমরা চাষ করব সেই পুকুরে আমরা মানে নামিয়ে দিই, এবং ওটা আপনার মোটামুটি 1-1.5 মাস আমরা কিছু আর ওটা করি না, তার মধ্যে দেখা গেল 1 মাস 1.5 মাস পরে আমরা জাস্ট চেকিং করা হয় যে কতগুলো বেঁচে আছে কতগুলো মরে গেছে। যেগুলো মরে যায় সেগুলোকে আমরা আউট করে দিই, যেগুলো বেঁচে থাকে সেগুলো এগিয়ে চলে। 3.5 মাসের মাথায় গিয়ে আমরা চেকিং করব যে পাল্টা ফর্মিংটা স্টার্ট হয়েছে কিনা। এটা হচ্ছে মানে একদম বেসিক একটা জায়গা। আমরা যেটা করি মানে আমাদের সবারই ধারণা হচ্ছে সমুদ্র ছাড়া মুক্তা চাষ হয় না। হ্যাঁ, এই কথাটা ঠিক, সমুদ্রেই আমাদের মুক্তা চাষ সম্ভব। সমুদ্রে কি হয় মানে মুক্তার ওয়ার্ল্ড মার্কেটে যত মানে মুক্তা তৈরি হয়ে আসছে সবটা মানে মেজরিটিটা হচ্ছে সমুদ্রে। তার কারণ হচ্ছে যখন বড় বড় অয়েস্টার তাতে নাম্বার অফ পার্লটা বেশি হবে, এক নম্বর। একটাতে মাল্টিপল মানে 10টা তো মিনিমাম, 10-12টা কোনো অসুবিধে নেই, এক নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা যে ন্যাকারটা ছাড়ে ওদের রেট অফ রিলিজটা হচ্ছে হাই, যার ফলে কি হচ্ছে ওদের মুক্তাটা তৈরি করার টাইম পিরিয়ডটা অনেকটা কম, মানে 2.5 মাস 3 মাস 3.5 মাস। এই যেখানে একটা বড় অয়েস্টার থেকে আমরা দেখা গেল 12টা 15টা করে মুক্তা পেলাম, তাই না? তা আমার যদি একটা বাল্ক কোয়ান্টিটি শর্ট টাইমে তৈরি হয় তখন কি মানে সেই প্রোডাক্টটার প্রাইসিংটা একটা জায়গায় এসে দাঁড়ায়, একটা নিশ্চয়ই, কিন্তু সেটা তো দাম অনেক বেশিও বোধহয় ওই ন্যাচারাল প্রসেসে যে মুক্তা। ন্যাচারাল না, এখন তো বাজারে কিনতে গেলে মানে মেনলি তো জ্যোতিষীরা বলে থাকে বা যারা মুক্তার গহনা বিক্রি করেন তারা অনেক গল্প বলেন, কিন্তু এই গল্পগুলোতে আমি খুব হাসি, কারণ মানুষকে এগুলো বোঝানো হয়। হ্যাঁ, কারণ সবটাই চাষ করা। হ্যাঁ, কিন্তু আগে আমরা যে ধরুন ছোটবেলায় পড়তাম বসরাই মুক্তা, বলা হয় যে এইগুলো হচ্ছে চাষ করা নয় ন্যাচারাল, বাট কেউ ন্যাচারাল নয়, সবাই চাষ করা। ন্যাচারাল যদি আমি পাবোই তা আমার তো যেই জায়গাগুলোই তো লিমিটেড হয়ে গেছে, কে তুলবে?
আর ওই সমুদ্রে চাষের মানে এই যে আমি চায়না বলুন, জাপান বলুন, কোরিয়া বলুন, ইন্দোনেশিয়া, মায়ানমার, ভিয়েতনাম, তারপরে এদিকে মালয়েশিয়া, এখন অস্ট্রেলিয়া করছে, আমেরিকা করে, নর্থ আমেরিকা, হ্যাঁ এরা সব এদের যে কোস্টাল রিজিয়নটা রয়েছে এই কোস্টাল রিজিয়নটাতে ধরে ধরে ওরা সমুদ্রে ঝিনুক নামায়, মুক্তা চাষ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সমুদ্রে ঝিনুক নামায়, সমুদ্রে ঝিনুক নামায়, বড় বড় ঝিনুক, অয়েস্টার, এক একটা ঝিনুকের ভেতরে মাল্টিপল পার্ল জেনারেট করছে। হ্যাঁ তো এইটা আমরা ন্যাচারাল পার্ল। ন্যাচারাল কি, হ্যাঁ ন্যাচারাল তো অবশ্যই। বিষয়টার সঙ্গে এই যে আমাদের এখানে দুটো কথা আমি বলি, এটা জেনারেল একটা কোয়েশ্চেন অনেকেই বলে থাকে, যেহেতু মুক্তা চাষ নিয়ে কাজ করি, যে তোমার তো কৃত্রিম মুক্তা, আর্টিফিশিয়াল পার্ল। আমি বললাম না, আমার আর্টিফিশিয়াল পার্ল নয়। ন্যাচারালি কি হয়, অবজেক্টটা বাই ডিফল্ট কোনোভাবে তার বডিতে ইনসার্ট হয়ে গেল, আর আমি এটা জেনে শুনে করছি, কারণ আমি মুক্তাটা তৈরি করতে চাইছি। দিস ইজ দ্য ডিফারেন্স। তা ন্যাচারালি তো হলো, সে তো নিজের শরীরের কোনো কিছু ঢুকলে যে পদ্ধতিতে তৈরি করতো, এইটা নিয়েও যখন মানে এইভাবে তৈরি করা হয়েছে, চাষ হয়েছে একদম প্রথমের দিকে, এইটা নিয়ে মানে কোর্টে ট্রাইব্যুনাল পর্যন্ত হয়েছে। এই যে মুক্তা চাষের যে এন্টায়ার যে ম্যাটারটা, এটা আমাদের বেঙ্গল তো অনেকটাই পিছিয়ে, মানে পিছিয়ে, এখানে আর কোনো কথা নেই। সেখানে এখন বলতে গেলে অল ওভার ইন্ডিয়ায় অন্ধ্র, তেলেঙ্গানা এরা এক নম্বর পজিশনে কাজ করছে। হ্যাঁ, সাউথের দিকে, কেরালার দিকে কিছু, কর্ণাটকের দিকে কিছু পাবেন, উড়িষ্যা একটা ভালো পজিশনে এসে গেছে, ইভেন আসামের মতো একটা ছোট স্টেট, ত্রিপুরার মতো একটা ছোট স্টেট, দে আর অলসো কাম ইন ফ্রন্ট। হ্যাঁ, এবং বিহার, ঝাড়খণ্ড এই রাজ্যগুলো ম্যাপিংয়ের মধ্যে ঢুকে গেছে, কিন্তু সেখানে বেঙ্গল এখনো কিন্তু আউট অফ ম্যাপ। এবং এই যে এই মুক্তা চাষের যে ব্যাপারটা, এখানে আমি অনেকেই চাষ করছে, আমি কথাবার্তা যেগুলো বলি, মানে সকলের মুখে একটা কথা, আমি কত মাস ধরে চাষ করো, 18 মাস, 22 মাস, 24 মাস। একটা ঝিনুককে যদি আমি 2 বছর ধরে পালি, তো ওখানেই তো আমার এনার্জি সব শেষ হয়ে গেল। তো কাজ করতে গিয়ে আমার এই বিষয়টার উপরে আমার প্রথম যেটা ফোকাস আমার এসেছিল, যে আমরা টাইম পিরিয়ডটাকে কি করে কমিয়ে আনবো। হ্যাঁ, কারণ একটা লং টাইম না, কারণ ডিজাইনার পার্ল যখন আমরা করব, ইট ইজ আ কাস্টমাইজড প্রোডাক্ট, মানে যেটা আমরা ভাবতেই পারি না, আমার ইচ্ছা মতো আমি ডিজাইনের মুক্তা পরবো। হ্যাঁ, তো এই কাস্টমাইজ প্রোডাক্টটাকে আমি ধরুন কেউ আমাকে অর্ডার করলো যে আমি এই প্রোডাক্টটা এরকম ভাবে আমি নিতে চাইছি, তো সেটা আমি কত 3 বছর 4 বছর বাদে যদি কারোর হাতে দিই, না পালিয়ে যাবে, তো কেউ থাকবে না। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে কাট ডাউন দ্য পিরিয়ড অ্যান্ড কোয়ালিটিটাকে বাড়াও, কিভাবে করবে, এইটা হচ্ছে আমার জার্নি। আমরা যে নিউক্লিয়াসটা বানাই, এই নিউক্লিয়াসটা আমরা একদম মানে অর্গানিক প্রোডাক্ট দিয়ে করি। অর্গানিক প্রোডাক্ট বলতে, অর্গানিক প্রোডাক্ট মানে নিউক্লিয়াসটা অনেকভাবে মার্কেটে আসে, সেটা সিনথেটিক প্রোডাক্ট দিয়েও তৈরি হয়, তো আমরা কোনো সিনথেটিক প্রোডাক্ট ইউজ করি না, কারণ ঝিনুক তখনই সেটাকে রিজেকশন কম করবে যখন সেটার মধ্যে তার একটা কিছু নিজস্বতা খুঁজে পাবে, ঠিক আছে, এবং কি হবে, লেয়ারিংটা পড়তে সুবিধা হবে। হ্যাঁ, সেইগুলো অনেক কিছু বিষয় থেকে যায়। সেই প্রোডাক্টটাকে আমরা অর্গানিক প্রোডাক্ট করে, মানে ও ঝিনুকের বডি পার্ট ইউজ করে আমাদের নিউক্লিয়াসটাকে আমরা তৈরি করি। ঝিনুকেরই বডি পার্ট ব্যবহার করি, বডি পার্ট 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টাইম পিরিয়ডটা, মানে ঝিনুকে মুক্তার কোয়ালিটিটা তখন ভালো হবে নিউক্লিয়াসের কোয়ালিটির ওপরে। এবং আমাদের এই জার্নিটা আমার কিন্তু 7.5 মাস থেকে মুক্তা আমি হাতে পেয়েছি। এবারে কি করে পেলাম 7.5 মাস, ওটা ডিপেন্ড করে কি অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটা মানে কত বড় মুক্তা আমরা তৈরি করছি, এটা ডিপেন্ড করে। আচ্ছা, হ্যাঁ, সাইজটা। এবারে মুক্তা যদি মানে সাইজটা ছোট হয়, 7.5 মাস 8 মাসে আমার সুন্দর ফরমেশন হয়ে যায়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? টুইস্টটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট। ওয়াটার ট্রিটমেন্ট, আচ্ছা, কিরকম? যেটা ইউজই করে না কেউ। ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে, এখানে একটা মজার ঘটনা বলি, মানে যেহেতু পুকুরের কথা বলছি, তো
আমাদের জেনারেল কনসেপ্ট কি, পুকুর মানে মাছ ফেলে দেবো, কটা মাছ হবে। মাছ চাষিরাও জেনারেলি তাই করে, মাছ ফেলে দিয়ে বসে থাকে, মাছ বড় হবে, জাল দিয়ে ধরবে, তুলবে, বাজারে বেচবে। না, একটা পুকুর মানে তোমার কাছে একটা বিরাট বড় মানে সোনার খনি। ওটা একটা 10 কাঠা পুকুর যদি কারোর থাকে তাহলে তার কাছে সোনার খনি আছে। কেন? কম্পোজিট অ্যাকোয়াকালচার, এই কনসেপ্টটা আমরা যেমন যখন জমিতে চাষ করি, দেখবেন 2 টায়ার ফার্মিং, 3 টায়ার ফার্মিং, মানে কি একটা জমিতে গাছ যেগুলো চাষ করব অ্যাকর্ডিং টু হাইট, অনেক বড় গাছ হলে কি হয়, অনেক দূরে দূরে লাগাতে হয়। তাহলে ওই যে মাঝখানের জায়গাটা, ওটা তো আমার ওয়েস্ট, ওইখানে কি হচ্ছে লো হাইট, তার থেকে লো হাইট, হ্যাঁ, তাহলে অনেকগুলো টায়ার হয়ে গেল। সিমিলারলি উই ক্যান অ্যাপ্লাই দিস টেকনিক ইন অ্যাকোয়া ফার্মিং। আচ্ছা, এখানে আমার বলে ঝিনুক, চাষিদেরকে বলবেন সবার আগে ওরা ঝিনুক মারে, মাছ চাষ করতে গিয়ে ঝিনুকগুলো মেরে ফেলছে। কেন? ঝিনুক এই যে মাজেলস, ল্যামিলিডেন্স মার্জিনালিস, যেটা হচ্ছে আমার মেন অ্যানিমেল, যেটা নিয়ে আমি কাজ করি, এর প্রথম এবং প্রধান গুণ হচ্ছে ওয়াটার ফিল্টার করা। ওয়াটার ফিল্টার করা? ইয়েস, ন্যাচারাল ওয়াটার ফিল্টার। বেশ। হ্যাঁ, সেই অ্যানিমেলটাকে আমি মেরে দিলাম, আমার পন্ড ইকোসিস্টেম নষ্ট করে দিলাম। আমি কি করে ওখানে ভালো আরেকটা অ্যানিমেল তৈরি করব? সম্ভব নয়, কারণ এরা একজন আরেকজনের সঙ্গে লিঙ্কড আপ। ঠিক আছে, তাহলে আমার পুকুরে একসঙ্গে মাছ চাষ হয়, ঝিনুক চাষ হয়, এবং এই পুকুরটাকে সারাউন্ড করে আমার যেগুলো আমরা পোলট্রি বার্ড বলি, যেমন হাঁস মুরগি, স্পেশালি হাঁস, সেটাও ফার্মিং হয়। ও, কারণ কি, যখন আমি পুকুরে আমার এত প্রাণী থাকবে, তার দে নিড অক্সিজেন, তাহলে জলটা যত রোলিং হবে তত ডিজলভ অক্সিজেনটা বাড়বে। সেই কাজটা কি আমরা নেমে নেমে করতে পারবো? আমি মেশিনও লাগাবো না, কারণ আমার 1 বিঘা পুকুরের জন্য আমার মেশিন লাগানোর দরকার নেই। হাঁস ছেড়ে দাও, দে উইল প্যাডেল, দুটো কাজ করবে ওরা। হাঁস, সেই হাঁসগুলো ছাড়বো যারা ঝিনুক খায় না। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কারণ আমি ছোটবেলায় দেখেছি হাঁসের ঠোঁট দিয়ে গেড়ে গুগলি এগুলো খেয়ে নেয়, ঝিনুকও খেয়ে নেয়। ঝিনুকও খায়, যেটা খাঁটি ক্যাম্বেল, ও একদম ঝিনুক থেকে। হ্যাঁ, হাঁস ছেড়ে দেবো, হাঁস নিজের ইচ্ছা মতো প্যাডলিং করবে, জলে ডিজলভ অক্সিজেন বাড়বে। হাঁস যে পটিটা করবে, এটা হচ্ছে মাছ আর ঝিনুকের জন্য মানে বেস্ট ডায়েট। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, বেশ বেশ। তা আমার কনসেপ্ট হচ্ছে একটা সার্কুলার মোশন চালানো। ঝিনুকের মাংস, এটা তো গেল আমার মুক্তা চাষ। এই ছোট্ট অ্যানিমেলটা আমাদের কি দিতে পারে? এর যে মাংসটা আমরা কি করি, ফেলে দিই, বাবা ঝিনুকের মাংস, এরকম নাকতলা হাইফাই ব্যাপার। কিন্তু আমাদের যারা ট্রাইবাল পিপল, তারা কিন্তু এইগুলো খেয়েই বেঁচে আছে। আমরা জানি না এটা কতটা প্রোটিন সোর্স, এর কতটা ক্যালসিয়াম এবং লো ফ্যাট। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই মানে হেলথ কনসিয়াস, কারণ একটা ড্রাস্টিক আমাদের লাইফস্টাইলে চেঞ্জ এসেছে, যার ফলে আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডারও প্রচুর আছে। তো সেই নিয়ে তো আমাদের চলতে হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ঝিনুকের মাংস, এতে হাই প্রোটিন, হাই ক্যালসিয়াম, ওমেগা 3, জিঙ্ক, আয়রন, কিছু কিছু স্পিসিসের সেলেনিয়াম পর্যন্ত আছে। আচ্ছা, হ্যাঁ, এবং এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কি নেই এর মধ্যে? তাহলে আমরা কেন এই উত্তম খাবারটাকে ফেলে দেব? এরা মাছের খাবার, হাঁস মুরগির খাবার, মানুষেরও খাবার। আর এই যে সেলটা নিয়ে আমরা অলরেডি ল্যাবরেটরিতে লাইম তৈরি করেছি। এই যেগুলোতে আমরা মুক্তা চাষ করি, তার যে হার্ড সেল যেটা পড়ে থাকছে, কাটিং করে ছোট ছোট টুকরোগুলো, এইগুলো নিয়ে আমরা অলরেডি লাইম তৈরি করেছি। এই লাইমটা আপনি জলেও দিতে পারবেন, চাষেও দিতে পারবেন, যদি মনে করেন এটা খেতেও পারবেন। খেতেও পারবো? হ্যাঁ, আমরা পানে চুন খাই, হ্যাঁ, খেতে পারবো। দুঃখের বিষয়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কোথাও মুক্তা চাষটাকে ইমপ্যানেল করা হয়নি। মানে আমি যখন আধিকারিকদের সঙ্গে কথা বলতে গেছি, অনেক বছর ধরে তো এটা নিয়ে লেগে আছি, মানে জিনিসগুলো দেখে প্রথমে ওনাদের দারুণ লেগেছে, অ্যাপ্রিসিয়েট করেছেন। আমরা এটাকে তাহলে কাজের জায়গায় নিয়ে আসুন।
মানে সেই জায়গাটাই নেই যে তারা ওদেরকে বলবে এই তোমরা এই ট্রেনিংটা নাও। আর এখন তো মানুষ ফ্রিতে পেতে পেতে একটা অভ্যস্ত হয়ে গেছে যে ফ্রি, কিন্তু ফ্রিতে তো হয় না জিনিস, তাই না? ভালো কিছু শিখতে গেলে জানতে গেলে সেটার পিছনে ইয়ে থাকে। তো ইগমাডে আমার এমপ্যানেলমেন্টটা হয়েছে, আমার মুক্তা চাষ জিনিসটা, এই যে বিষয়টা, এটা সরকারের খাতায় নথিভুক্তিকরণটা হয়েছে। হ্যাঁ, এটা একটা বলা যায় মানে সেই দিক থেকে এক ধাপ এগিয়েছে। বাহ, দ্যাটস ভেরি নাইস। এবার তুমি আমাকে বলো যে এই যে তোমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ বলছো না, কাস্টমাইজেশন কত রকমের হতে পারে? মানে এটার কোনো আমি নাম্বার বলতে পারবো না। এনিথিং এলস, হোয়াট ইউ ওয়ান্ট, আমি যা চাই তাই, বলে না, আমি যা চাই আমি তাই পাই, তাই করতে পারি। তো আমরা ডিজাইনার পারলে আমরা যা চাইবো আমরা তাই করতে পারবো। আচ্ছা, ডিজাইনার পার্লের ক্ষেত্রে তোমরা কি করো বেসিক্যালি? বেসিক্যালি হচ্ছে আমরা মানে মুক্তা মানে সবাই জানি গোল 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 পুঁতির মতো, বা এখন বিভিন্ন শেপের হচ্ছে, আবার এখন অনেকে অনেক কালারের পরে। কিন্তু বেসিক্যালি কি হয়, ওই কালো, নীল, হলুদ, সবুজ, দে আর নট ন্যাচারাল কালার। হ্যাঁ, যেগুলো ন্যাচারাল হয় লাইট পিঙ্ক হয়, একটু ইয়েলোইশ হয়, একটু গ্রেইশ কালারের হয়। হ্যাঁ, আর একটা ব্ল্যাক পার্ল হয়, সেই স্পিসিসটা আমেরিকার দিকে পাওয়া যায়, ওরা ব্ল্যাক কালারের ন্যাকার ছাড়ে। ভীষণ দাম। হ্যাঁ, ওটা খুব একটা মানে সাধারণ জিনিস নয়, ওটার প্রচুর কস্টলি। তো এটা বাদ দিয়ে এই যে এই ব্যাপারটা যেটা বলতে চাইছি, যে ডিজাইনার পার্ল যখন আমরা করি, ডিজাইনার পার্লে মানে আমি ঝিনুকটাকে আগে থেকে তার প্রোগ্রামিং করে দেবো যে জিনিসটা এই তৈরি হবে, সেটা নিউক্লিয়াসের মধ্যেই করে দেওয়া থাকবে। আচ্ছা, ওর কাজ ওই ধরে ধরে কাজটা করা। এখানে এই ডিজাইনার পার্লটা একমাত্র আমাদের পুকুরের মাজলসরাই করতে পারবে। এইটা হচ্ছে মজার ঘটনা, এটা চাইলে কিন্তু সামুদ্রিক ঝিনুকরা করতে পারবে না। তার কারণ কি, ওরা অ্যাট এ টাইম প্রচুর পরিমাণে ন্যাকার ছাড়ে, যেটা মাজেলের ক্ষেত্রে কি হয়, কম কম, ওরা রেটটাও স্লো, কোয়ান্টিটিটাও কম, ওদের রেটটাও বেশি, কোয়ান্টিটিও বেশি, যার ফলে এরা কি হচ্ছে সূক্ষ্ম কারুকার্যটা মানে ফুটিয়ে তুলতে পারে। যেটা ওই নিউক্লিয়াসের মধ্যে ওই সূক্ষ্ম কারুকার্যের প্রোগ্রামিংটা তোমরা করে দাও, মানে সেটা এমন ভাবেই নিউক্লিয়াসটা ইনপুট করা হয় যে সেইটা দিয়ে ও যখন লেখার ছাড়বে তখন ওইরকম ভাবেই ওইটা হতে হতেই ওইভাবেই মুক্তাটাকেও তৈরি করতে পারে। আচ্ছা, দিস ইজ এক্সট্রিমলি ইন্টারেস্টিং। আচ্ছা, তুমি আমাকে বলো, ন্যাচারাল মুক্তো দাম অনেক বেশি। ন্যাচারাল মুক্তা যেটাকে আমরা বলছি, এটাও ন্যাচারাল মুক্তাই। এই জায়গাটাই আমাদের একটা মানে কি বলবো, এটা আমাদের প্রতিবন্ধকতা, এটা অবসেশন। আমরা মনে করছি দোকানে গেলে আমাকে বলবে এটা সাউথ সি পার্ল, এটা বার্মিজ পার্ল, এটা তমুক পার্ল। আমি এনেওছি, আমার কাছে সব রকমের পার্ল আছে। হ্যাঁ, বার্মিজ, সাউথ সি আমি এনেওছি। কোনটা কি? এখানে এই যে এইটা সাউথ সি পার্ল, এইটা হচ্ছে সাউথ সি পার্ল। এবার সাউথ সি জায়গাটা কোন জায়গাটা, জাস্ট ম্যাপটা যদি আমরা দেখি, এবার সাউথ সিটা সাউথ চায়না সি। আচ্ছা, চায়না সি। তাহলে ওই সাউথ চায়না সির চারধারে কোন দেশগুলো আছে, চায়নার একটা পার্ট পড়ছে, ভিয়েতনাম পড়ছে, কম্বোডিয়া পড়ছে, মালয়েশিয়া পড়ছে, ইন্দোনেশিয়া পড়ছে, থাইল্যান্ড পড়ছে। তাহলে আমার সাউথ সি পার্লটাকে কেমন মানুষকে বোকা বানানো হয়। তাহলে সাউথ সি পার্লটা আমি চায়নার মালটাও সাউথ সি, ভিয়েতনামেরটাও সাউথ সি, ইন্দোনেশিয়ারটাও সাউথ সি, মালয়েশিয়ারটাও সাউথ সি। এরপরে কি হচ্ছে, জায়গা এত বড় সমুদ্রটার সব জায়গার জলের কারুকার্যটা তো একরকম হবে না। অ্যাকর্ডিং টু এরিয়া ওদের ওয়াটার নেচার, টেম্পারেচার সব কিছুর একটা চেঞ্জিং হয়। তার ফলে ও জায়গা যখনই জিওগ্রাফিক্যাল পজিশনটা চেঞ্জ হয়ে গেল, কারণ এখানে আমাদের অক্ষাংশ, দ্রাঘিমাংশ ছোটবেলায় যেগুলো আমরা ভূগোলে পড়েছি সেইগুলো যদি কনসিডার করি, সব দেশ তো আর একই জায়গায় বসে নেই। তাই যখনই আমার এই পজিশন, জিওগ্রাফিক্যাল পজিশন এক কথায় যখনই চেঞ্জ হচ্ছে, তখনই তার মানে অ্যাটমসফিয়ার মানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হলে তারপরে স্পিসিসেরও পরিবর্তন হতে পারে, এবং তাদের মধ্যে যে কম্পোজিশনটা হচ্ছে জলের নেচারও কম বেশি 19-20 হতে পারে। সেই অনুযায়ী কি হচ্ছে, কালারগুলো একটু 19-20 করে আলাদা আলাদা হতে থাকছে। ওইটা হচ্ছে
এটা বলি, তারপরে এটাকে বার্মিজ পার্ল বলছে। কোথায় এটা মায়ানমার যেটা বলি, এটা দিস ইজ বার্মিজ হ্যাঁ ওটা বার্মিজ। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এটা একটা কালারের ডিফারেন্স দেখতে পাচ্ছি। কালারের ডিফারেন্স আছে, আর কিছু নেই। এটা বলছে বার্মিজ পার্ল। খুব সত্যি কথা বলতে গেলে একটা মানে এটা আমি বলছি, ইউ আর এ মানে লিটারেট পারসন, আমি আমার সাধারণ বুদ্ধিটা যদি অ্যাপ্লাই করি, এই যে ন্যাকারটা ছাড়ছে তার কেমিক্যাল কম্পোজিশনটা কি চেঞ্জ হচ্ছে কারোর জন্য? না, হচ্ছে কি? হচ্ছে না। শুধু আমার জিওগ্রাফিক্যাল লোকেশন চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, তার ফলে ডিফারেন্সগুলো আসছে। কিন্তু ব্যবসার জন্য মানুষ এরকম করে। এবার এইটা বলো। এটা হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশি, ওটা বার্মিজ বলে কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ, বেশ। আর এটা হচ্ছে ইন্ডিয়ার হায়দ্রাবাদি পার্ল। এইটা হায়দ্রাবাদি পার্ল। ওকে, ইন্টারেস্টিং। তো এই যে এই ইন্ডিয়ান হায়দ্রাবাদি পার্লের সঙ্গে এই বার্মিজ বা চায়না পার্লের, এই যে বার্মিজ, চায়না, এই যে প্রোডাক্ট এই দুটো দেখাচ্ছি, এগুলো কিন্তু হচ্ছে সমুদ্রের, এগুলো অয়েস্টারে হওয়া। আর এইটা এটা হচ্ছে একদম সুইট ওয়াটার পার্ল। সুইট ওয়াটার পার্ল? ইয়েস। ও বাবা, সাংঘাতিক কোনো তফাৎ নেই তো? না। ওকে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এবার আমার যেটা দেখে নেওয়া দরকার, এগুলোকে রাখি। এটা এইবার এইটা হচ্ছে তোমার দিস ইজ ডিজাইনার পার্ল। আচ্ছা, ডিজাইনার পার্লে এখানে ও লেখা রয়েছে। হ্যাঁ, এইটা তুমি বলতে চাও এটা এই ডিজাইনটার জন্যই এর নাম ডিজাইনার পার্ল। আচ্ছা, এই পার্লটা নানা রকম ডিজাইন থাকবে। ওকে, সেটা ওঙও হতে পারে, কোনো ফুল হতে পারে, কোনো পাতা হতে পারে, কোনো লেটার হতে পারে, কোনো নাম্বার হতে পারে, এনিথিং এলস হোয়াট। তো ম্যাজিকের মতো মনে হচ্ছে। এবং ম্যাজিক্যাল প্রোডাক্টই আমি মানে আনতে চলেছি। এগুলো এই ডিজাইনার এই পার্লের দাম কত? প্রচুর বেশি দাম না? ডিজাইনার পার্লে যেটা হয় কি, মানে এই মুক্তাগুলোকে আমরা হারভেস্টিং করার পরে এটার পলিশিং একটা বাল্ক অ্যামাউন্ট একসঙ্গে মেশিনের ভেতরে সম্ভব, কিন্তু ডিজাইনার পার্লটাকে কাটিং করতে হয় এবং এই কাটিংটা খুব সূক্ষ্ম। যত পার্লের কাছে যাব তত কাজটা হতে হবে সূক্ষ্ম, এবং এর কোনো মেশিনে ফেলে পালিশ হবে না, এর হ্যান্ড পালিশ, হাতে পালিশ করতে। হ্যাঁ, হাতে ছোট হ্যান্ড টুলস দিয়ে পালিশ। মেন এর খরচাটা হচ্ছে কাটিং যখন হয়ে যায়, যখন র পার্লটা কেউ বিক্রি করবে একটা দাম পাবে, সেই দামটা খুব যে খারাপ সেটা নয়, কিন্তু যখন এটা কাটিং ফিনিশিং হয়ে যাবে তার দামটা কিন্তু আরো মানে 5 টাইমস, কেন কেউ চাইলে 10 টাইমস রেটেও বিক্রি করতে পারে যদি একটা রেয়ার টাইপের ডিজাইন হয়। ডিপেন্ড করবে সেটার দাম, মানে ডিপেন্ড করবে। তুমি এরকম মানে ডিজাইনার পার্ল তোমার কাছে আরো কিছু আছে? একটা তো দেখি কিছু কয়েকটাকে দেখি। এগুলো একটু সাইডগুলো ফিনিশিং বাকি আছে, সে থাক। হ্যাঁ, এটা একটা দেখাচ্ছি, গৌতম বুদ্ধ। ও, দিস ইজ আ পার্ল? ইয়েস, দিস ইজ আ পার্ল। ও, এটা অ্যামেজিং। এই সাইডটা কাটিং হয়ে যাবে, এটা আরো ফিনিশিং হবে। ওকে, ফিনিশিং হলে তখন জিনিসটা আরো সুন্দর হয়ে যাবে। এবং আরেকটা জিনিস দেখাই, এই প্রজাপতি টেবিলটা দেখে আমার মনে পড়লো, আমি একটা প্রজাপতি দেখাই। আরে বাবা, দিস ইজ, এগুলো প্রত্যেকটা মুক্ত? ইয়েস, দিস আর অল পার্ল। আচ্ছা, তো সিদ্ধিদাতাকে দেখাই। বাহ, ঠিক আছে, জগন্নাথকে দেখাবো? হ্যাঁ, দেখি। আরে বাবা, এইটা তৈরি করো তোমরা? ইয়েস, মানে দিস ইজ ট্রুলি লাইক আ ম্যাজিক। এবার তুমি আমাকে আমি যদি মনে করি আমি এইসব কিছুই করবো না, দিস ইজ দ্য ফ্লোরাল ডিজাইন। লাভলি, ভেরি নাইস। কিন্তু তুমি আমাকে বলো এই জিনিসগুলোর দাম কি রকম হচ্ছে? এগুলো অ্যাকর্ডিং টু ডিজাইন, যেমন আরেকটা পারলে আমি দেখাতে পারলাম না, অশোক স্তম্ভ, হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো মানে যেগুলো খুব রেয়ার টাইপের আর কি, কিছুটা তো চিন্তা ভাবনা, আমি আরো অনেক ডিজাইন আনতে চলেছি, সেগুলো 1 বাই 1 আসবে, হ্যাঁ, তো ডিপেন্ড করবে দামগুলো হচ্ছে কিরকম ডিজাইন, কিরকম কি দাম। ধরো এমনি নর্মাল তোমরা যে চাষ করা যে ফার্ম, চাষ যখন আমরা চাষ করি, যখন আমরা র ফর্মে যেটা করি সেটা এরকম ভাবে, এটা যেমন একটা হনুমানজি রয়েছে, ঠিক আছে,
এইখানে হুম যেমন এইটা আমার জগন্নাথ দেখালাম, এই যে এইভাবে আনকাট অবস্থা এটা। হুম ওকে যেমন এটা একটা ডলফিন আনকাট, ওকে। ওকে যেমন আমরা যদি কেউ মনে করি আমরা আল্লাহ, হ্যাঁ, জেসাসেরও আছে। আচ্ছা ওই সব বড়টাই রকম। কি আছে দেখি বড়টার সব এই কথাটাই আমি এখানে এলাম, আসি যে এটা হচ্ছে কিন্তু অয়েস্টারের সেল। হ্যাঁ এটা একটা ছোট অয়েস্টার, হ্যাঁ এর থেকে অনেক হ্যাঁ বড় হ্যাঁ বড় অনেক oyster। বড় আছে তো এই জন্যই আমি এই সেলটা এনেছি, যে অয়েস্টারের সাইজগুলো কিরকম বড় হয়। আচ্ছা হ্যাঁ, সেখানে মাজেল অ্যাকচুয়ালি কিন্তু এই মাজেল মোটামুটি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি আমরা অপারেশন করতে বলি। হ্যাঁ, আচ্ছা কেউ যদি ধরো এবার পার্ল ফার্মিং কে প্রফেশন হিসেবে যদি কেউ নিতে চায় দারুণ জিনিস। হ্যাঁ পার্ল ফার্মিং এর মজাটা কি, এটা আমার সাইড ইনকাম হিসাবে থাকতে পারে। সাপোজ আমি একটা কোনো বিজনেসের মধ্যে আছি, কোনো আমি একটা জবের মধ্যে আছি, আমার মনে হলো যে আমি একটু এনভায়রনমেন্টকে, মানে আমার এই প্রজেক্টটার মধ্যে একটা বিরাট বড় মানে লুকিয়ে আছে, যে প্রকৃতির মানে এনভায়রনমেন্টকে আমি বাঁচিয়ে, আমি এনভায়রনমেন্ট লাইভলিহুড, কিন্তু নেচারকে বাঁচিয়ে। হুম এবং এই যে মাজেল অনেক স্পিসিস কিন্তু এখন এন্ডেঞ্জার, এবং মাছ চাষের নাম করে এমন কিছু কীটনাশক স্প্রে করছে বা এমন কিছু জিনিস মানে মাটিতে পুকুর তৈরির সময় দিচ্ছে, এই ঝিনুকগুলো মেরে দেওয়া হয়। ও আগে অ্যাবান্ডান্ট ছিল, এখন এই ঝিনুকের কিন্তু যথেষ্ট মানে স্ক্যারসিটির দিকে চলে গেছে। তো আমি কিন্তু একটা স্পিসিস যেটা এন্ডেঞ্জার হয়ে যেতে পারে এনি টাইম, সেটাকে কিন্তু আমি বাঁচিয়ে দিচ্ছ বাঁচাচ্ছি। এটা মানে এই প্রজেক্টটার যে কতগুলো মানে দিক আছে আমি নিজেও এক্সপ্লেন করতে পারবো না এই মুহূর্তে বসে। মানে কাজটা যখন শুরু করেছিলাম তখন কিন্তু এত কিছু ভেবে আমি করিনি, আমার মনে হচ্ছিল একটা ডিফারেন্ট কিছু আমাকে ভাবতে হবে, যেটা মানুষ এখনো অবধি ভাবছে না, কিন্তু তার একটা বড় ভবিষ্যৎ আছে, সেই ভেবে আমার কাজটাকে শুরু করা। কিন্তু যত ভিতরে ঢুকছি, যেমন ওই আমলকি চেবাতে থাকলেই একটা মিষ্টি আসে টক হলেও, সেই রকম এতে যত ভেতরে ঢুকছি ততই মনে হচ্ছে যেন আরও কত, যেন এর ভেতরে আরও কত কিছু না জানা আছে আমার, আরও কত কিছু আছে। কারণ এই অ্যানিমেলটা, এই সেলগুলো আমার ডেকোরেশনের কাজে লাগবে, এ থেকে আমার ডেকোরেটিং প্রোডাক্ট প্রচুর পরিমাণ তৈরি হয়। নিশ্চয়ই এবং এগুলোকে মাদার অফ পার্লও বলা হয়, ন্যাকার এইগুলোতেও ছাড়ে। এই যে গ্লেজ দেখতে পাওয়া যাচ্ছে, এইটা যখন আমি সুন্দর করে পলিশ করে এটা দিয়েও আমি জুয়েলারি করব, সেটাও দেখার মতো। আচ্ছা ও এর কিছু ফেলা যাবে না না, আচ্ছা এই যেমন একটা গাছ আছে কিছু ফেলা যায় না, কলা গাছ। কলা গাছ সিমিলারলি এই একটা অ্যানিমেল, যাকে মানে জ্যান্ত থাকতেও আমায় মুক্তা দিচ্ছে, মাংস দিচ্ছে, মরে যাওয়ার পরে এই সেলটাকে যে দিয়ে যাচ্ছে, এটা দিয়ে কি করা যাবে না, অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু। মানে এই প্রজেক্টটার থেকে মানে মুক্তাটা চাষ হয়ে যাওয়ার পরেও এর মরে যাওয়ার পরে যেগুলো থাকছে মাংস খোলা, এইগুলোর থেকে এমন সুন্দর মানে বিজনেস দাঁড়াবে, মানে সেটাও মানে অদ্ভুত, মানে ভাবার জিনিস। মানে শুধু মুক্তা চাষটা করে থেমে গেলাম না। তোমার তো শুধুমাত্র এইটা নয়, এছাড়াও আরেকটা দিক আছে, আরেকটা দিক, মানে ওটা আমার প্যাশন। প্যাশনটা কি? প্যাশনটা হচ্ছে আমি মারাত্মক মানে রান্না করতে ভালোবাসি। প্যাশন, ওই রান্নাটা আমার প্যাশন, ওই নেশা। আর এখানে মানে আমার এক কাজিন সিস্টার, মানে ও আমাকে লকডাউনের সময়, এই তুই ভালো মন্দ রাঁধবি আর ছবি পাঠাবি, আমরা দেখবো। তো ও আমাকে খুব করেছিল। তো সেই সময় আমি তালের প্রোডাক্ট নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আচ্ছা। এবং সেই বছরে আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক কটা স্টেটে আমার তালের প্রোডাক্ট গেছে। এবার তাল মানে এখন আপনি অনেক দোকানে গেলেই আমরা ফুলুরি পেয়ে যাব। ওই তো তালের বড়া। জন্মাষ্টমীর আগে খাই না আমরা, জন্মাষ্টমীর পরে খাই। কিন্তু আমার কাছে তাল মানে অনেক কিছু। যেমন কি কি? আমার কাছে তাল মানে তালের বড়া তো কমন জিনিস, ওটা আমি উল্লেখ করছি না। তালের মিষ্টি, তার মধ্যে একটা হলো মালপোয়া, একটা হলো পাটিসাপটা, পিঠেটা এখানে ঢোকাবো না, আমি বলছি তালের মালপোয়া, তালের মিল্ক সন্দেশ, তালের রসগোল্লা। তালের রসগোল্লা, ইয়েস, ওকে। হ্যাঁ। আর এটা হচ্ছে তালের ক্ষীর।
তালখিটটা ওটা পপুলার, অনেকেই তালখিট, বানায়। তালের লুচি, তালের লুচি, তালের রুটি ভেরি মাচ পপুলার। তো এই যে কটা আইটেম বললাম, এইগুলোর মধ্যে তার মিল্ক সন্দেশটা আমি জানি না কেউ করেছে কিনা আগে, তবে এইগুলো আমি, এবং রসগোল্লাটা তালের বানাবো বলে ওটা আমি শিখেছি স্পেশালি ট্রেনিং নিয়ে। হ্যাঁ, আমি মিষ্টির ময়রার কাছে, মানে ওটা আমি একটা ট্রেনিং কোর্স করে শিখেছি রসগোল্লার খুঁটিনাটিটা। আচ্ছা, হ্যাঁ, তো তাল মানে আমরা, তাল মানে তালের পিঠে অনেক রকম আছে, সরু চাকলি, পাটিসাপটা, তালের কাঁঠাল পাতার পিঠে, কাঁঠাল তালের, হ্যাঁ তাল, কাঁঠাল পাতা দিয়ে তালের পাল্প দিয়ে চালের গুঁড়ো দিয়ে ওই পিঠেটা বানাই। কাঁঠাল পাতাটাও খেয়ে ফেলতে না, হবে? কাঁঠাল পাতাটা আফটার প্রিপেয়ারিং দা পিঠা ওটাকে আমরা ডিসপোজ করে দিই, কিন্তু কাঁঠাল পাতার একটা এসেন্স এবং তার যে ছাপটা, হ্যাঁ ওটা কিন্তু ওই পাতুরি টাইপের আর কি। হ্যাঁ অনেকটা ওই কাইন্ড। হ্যাঁ, তো ওই পিঠে। আচ্ছা, তারপরে তালের কি বলে, কেক, তালের কেক। হ্যাঁ, তালের পিঠের মধ্যে পোড়া পিঠে আমাদের শহরাঞ্চলে কেউ বানাতে পারে না। হোয়াট ইজ পোড়া পিঠে? পোড়া পিঠে হচ্ছে আমাদের গ্রাম বাংলায় মায়েরা, আমরা আগে কিসে রান্না করতাম, উনুনে। পোড়া পিঠের মজাটা হচ্ছে কি, রাত্রেবেলায় উনুনটা নিভু আঁচ হয়ে গেছে, আঁচটা ফেলে দেওয়া হয়েছে কিন্তু দিক দিক করে জ্বলছে, তালের পাল্পটাকে সুন্দর করে ওর সঙ্গে আরো ইনগ্রেডিয়েন্ট দিয়ে মাখিয়ে, যদি মেনলি কলা পাতাতেই দেওয়া হতো, নিচে অনেক কটা কলা পাতা, ওপরে অনেক কটা কলা পাতা, একদম সুন্দর প্যাকিং হয়ে গেল, নিচে দিকি দিকি আগুন, ওপরে দিকি দিকি আগুন, ওভারনাইট। ইয়েস, এবার কলা পাতাগুলো আস্তে 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 ওপর নিচে পোড়াবে আর ভেতরটা রান্না হবে। সকালবেলায় ঘুম থেকে উঠবে, পোড়া পাতাগুলো ফেলে দাও, ওপর নিচের পোড়াটা চেঁচে ফেলে দাও, ওটাকে দুধে ভিজিয়ে খাও বা এমনি খাও, পোড়া পিঠে অসাধারণ। আরে ক্যা বাত, ক্যা বাত। আরেকটা কি বললে? তালের কেক। তালের কেক, তালের কেকটা আমি দুভাবে তৈরি করেছি। একটা হচ্ছে যখন আমি এগুলোকে বাইরে পাঠিয়েছি, আমি প্রিমিয়ামে পাঠাতাম, যার ফলে ওই লিকুইডটা ওর সঙ্গে দিতে পারতাম না, একটা মালাই কেক, একটা এমনি। আমরা তো সবাই কেক খাই, ওই কেকটা হবে তাল দিয়ে। এরপর যদি কারোর মনে হয় আমি তালের গন্ধের জন্য আমার ভালো লাগে না, তো তালের কেকের স্মেলটা তালের এতটাই কম থাকে, কিন্তু তালের গুণাগুণটা থাকছে, তালের পাল্প কিছুটা তো থাকছে। তো যারা তালের ওই কড়া গন্ধটা হট করে নিতে পারবে না, তারা তালের কেকটা আরামসে খেতে পারবে। না, কেক তো এখন ট্রেন্ড, প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা এখন বেকিং করছে। আমরা ওইখানে আমি ময়দাটা ইউজ করি না, এটা আমার কিচেনে কতগুলো জায়গা আমি ফর্মুলা মেনটেন করি একটু। আমি অয়েলটা যেমন ভীষণ মেনটেন করি, আমার ফ্রাই হয় প্রচুর, ভ্যারাইটিস আইটেমের চপ তৈরি হয়, কিন্তু আমার তেল আমি 2 থেকে 3 বার, তার বেশি আমি তেল ব্যবহার করি না, ফেলে দিই। আচ্ছা, হ্যাঁ, ওই জায়গাটা আমার স্ট্রিক্ট না। এই তালের কেকের গল্পটা বলে, এটা কি করে বানায়? আটা থাকে, হ্যাঁ তালের পাল্প থাকে, হ্যাঁ তো দুধ থাকে, হ্যাঁ আমি যদি ডিম দিতে চাই ডিম দেবো, এখন এগলেসও করা যায়, কোনো অসুবিধা হয় না। এরপর তার সঙ্গে যদি আমি ড্রাই ফ্রুটসটা অ্যাড করতে চাই, আমি ড্রাই ফ্রুট অ্যাড করে দিলাম, দিয়ে কেকটা বানাবো, দিয়ে ব্যাটার করে এটাতে বাটার বা অয়েলের থেকে বাটারটা বেটার, হ্যাঁ চাইলে ঘিও ইউজ করা যেতে পারে। দিয়ে সেটা কতক্ষণ, যেমন আমাদের কেক যেমন বেক করতে হয় এরকম 40 মিনিটস, যেভাবে যেরকম টাইমে, একদম অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এরপর যদি মনে হয় যে এটাকে আমি মালাই কেক করবো, মালাই কেক খাবো, কেকের ওপরে আমরা অনেকগুলো ফুটো করে দিলাম, মালাইটা আলাদা করে তৈরি করলাম, করে মালাইটা একটু ঠান্ডা করে হতে। মালাইও কি তালেরই মালাই হবে? তালের মালাই, ওই মালাইটা যেটা তৈরি করবো পাল্প দিয়ে দিলেই তালের মালাই চলে আসবে। এবার যারা ওই কড়া তালের গন্ধটা নিতে পারে না, তাদের জন্যই তো এই মডিফিকেশন। আচ্ছা, তাদের জন্য রাবড়ি ধরনের বা ক্ষীর ধরনের একটা মালাই তৈরি করে ওটা ওর উপরে দিয়ে দাও, সেটাও খেতে দুর্ধর্ষ লাগে। হ্যাঁ, আবার মানে তালের কুকিজ, তালের কুকিজ, ইয়েস, বেশ। এবং তালের আমি কুকিজ তৈরি করতে গিয়ে আমি কিন্তু অ্যাকচুয়ালি বেকারি নিয়ে আমার কোনো ট্রেনিং নেই। আচ্ছা, আমি আমার নিজের কনসেপ্ট থেকেই করি, ঠিক আছে একটু কুকিজটা ট্রাই করি, করতে গিয়ে একটু আমার ভুল হয়েছিল। হ্যাঁ, সে আমি বাড়িতে বলছি, আমি শিব করতে যাচ্ছি কিন্তু এটা বাঁদর তৈরি হবে, বাট বাঁদরও যে এত টেস্টি হবে সেটা ভাবতে পারিনি। আচ্ছা, কিরকম? বান, ছোট ছোট বান হয়ে গেছিল। ও, ছোট ছোট বান হয়ে গেছিল, সে দুর্ধর্ষ টেস্ট হয়েছে। মানে ওটা যখন, মানে অনেকে খুব চা প্রেমী থাকে তো, বেশ মালাই চা খেতে ভালোবাসে,
চায়ের সঙ্গে ওই তালের যে বানগুলো, হুম। তার যে কি অপূর্ব টেস্ট। তালের বান কি করে বানায়? ওই তালের বান মানে আমি যেটা করেছিলাম ওই ওখানে আটাই আমি ইউজ করেছি। হুম। আটা, তালের পাল্প, আর ওখানে বেকিং পাউডার, বেকিং সোডা, হুম। আর একটু আমার বাটার যেটা দিয়েছিলাম ওটার কোয়ান্টিটিটা বেশি থাকে, ওকে। দিয়ে ছোট 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 করে আমি করে ওটা বেক করতে দিয়েছিলাম। বাহ। তো সেগুলো আস্তে আস্তে দেখলাম সুন্দর বান হয়ে গেল, এবং বানটা খেতে যে এত সুন্দর হয়েছিল, মানে ওটা আমার এক্সপেরিমেন্ট করতে গেলে অনেক কিছু তো বেরিয়ে আসে, সেই থেকেই ওটা মানে তৈরি হয়েছিল। তো দেখলাম যে না, জিনিসটা খুব ভালো। হুম। তো ওই একটা জিনিস, হ্যাঁ, মানে এইভাবে তালকে নিয়ে কিন্তু কেউ ভাবে না। এবং আরেকটা যে তালের পাই, তালের পাই? আমরা পাইনাপেল pie পাই খাই। খাই, অ্যাপেল পাই খাই, হ্যাঁ। তালের পাই। আচ্ছা। ভাবনাটা তো এখানে করতে হবে, সব তো আমার আছে সামনে, তা তালের এত রকমের আমার প্রোডাক্ট। হুম। 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 এবং আমার পরবর্তী যে চিন্তা ভাবনাটা আছে, যে তালের পাল্পটাকে রেস্টোর করা, এবং ওটা আমি ছোটোভাবে নিজে, আমি একটা ছোট্ট স্কেলে আমি নিজে পরীক্ষা করে দেখেছি, ওটাকে যদি আমরা মানে কনসেন্ট্রেটেড করে ফ্রোজেন করে দিই, পাল্পটা থেকে যাচ্ছে। ও, পাল্প থেকে যাচ্ছে। দ্যাটস ফ্যান্টাস্টিক। এবং তার ফলে কি হবে, কুকিজ বা এই যে পাই বা ধরুন কেক বা পেস্ট্রি, এগুলো তো অল টাইম চলবে। এটা এটা কি তোমার নেক্সট প্রজেক্ট? হ্যাঁ, তাহলে ফিউচার প্রজেক্ট? তালটাকে এই লার্জ স্কেলে এই প্রত্যেকটা আইটেম কিন্তু আমার তৈরি করা, আমি করেছি এবং সার্ভ করেছি। এবার এটা স্কেল করতে হবে। এটাকে আমার স্কেল, মানে তালে তাল মেলানো হচ্ছে তালে তাল মেলানো, তোমার নেক্সট কাজ। নেক্সট কাজ। খুব ভালো। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আমরা বেকিং বলতে এখন কেক পেস্ট্রি খাই, হুম। কিন্তু বেঙ্গলের বাঙালিদের একটা নিজস্ব বেকিং আছে, যেটাকে আমরা এখন ইগনোর করি, দ্যাট ইজ পিঠাপুলি। হুম, পিঠাপুলি। হ্যাঁ, এবং এটা কিন্তু বেঙ্গল বেকিং, এটাই বেঙ্গলের বেকারি হুম। 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 অ্যাকচুয়ালি। হুম। তো এখানে আমি মানে ফার্স্ট প্রাইজ উইনার, 33 রকম পিঠে বানিয়েছিলাম। 33 রকম? 33 রকম, অল 33 বেঙ্গল। রকম পিঠে বোধহয় হয় না। হ্যাঁ, কেন হবে না, আরো কত রকমের। বলো বলো, 33 মানে রকম বলো দেখি। ভাপা পিঠে তো আমরা খাই, হ্যাঁ। ভাপা পিঠেটাকে আমি কেমন কম্বিনেশন করেছি, আমরা সবাই ওর মধ্যে নারকেল পুর ভরে খাই, আমি ওর সঙ্গে কম্বিনেশন করেছি নতুন আলুর পুর দিয়ে। আচ্ছা। তাহলে বাইরেটা, আর ওর সঙ্গে তার ঝোলা গুড়, মানে মিষ্টি কামড় দিচ্ছি কিন্তু ভেতরে গিয়ে নোনতা। মানে অনেক মানুষ আছে যারা মিষ্টিটা ডাইরেক্ট পছন্দ করে না, সল্টি সুইট। সল্টি অ্যান্ড সুইট। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং ওই কম্পিটিশনে আমার ফোকাস ছিল পিঠের উৎসব, পিঠের কম্পিটিশন। তো আমাকে মানুষের টেস্ট চেঞ্জ করতে হবে, কারণ মানে একটানা মিষ্টি খাবার মানুষ খেতে বেশিক্ষণ পারে না, তা আমি পিঠেই বানিয়েছিলাম নোনতা। ফ্যান্টাস্টিক। অন দ্যাট নোট, অসাধারণ এক্সপিরিয়েন্স। দুটো সম্পূর্ণ উল্টো উল্টো জিনিস একটা মানুষ একদম। নাকি দুটোই একসঙ্গে করে। অরুণিমাদির সঙ্গে আরও কথা বলার ইচ্ছে রইল। আজকের পর্ব মূলত পার্ল ফার্মিং নিয়ে, এবং সেই সঙ্গে ওই ওই খাবারের পিঠে নিয়ে, পুলি নিয়ে, বেকিং নিয়ে কথা হলো। আশা করি আরও একটা পর্ব হবে যেখানে আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই আমাদের লিখে জানান, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর আগামী দিনে কী ধরনের অনুষ্ঠান দেখতে চান সেটাও লিখে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।